আসসালামু আলাইকুম। নিজের বলার মতো একটি গল্পের আজকের আয়োজন থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ইকবাল বাহার। আপনারা জানেন যে প্রত্যেক সপ্তাহে এরকম একটা সময় আমরা এরকম একটা অনুষ্ঠান করে থাকি। কিছু মানুষকে আমরা এখানে আমন্ত্রণ জানিয়ে থাকি, যাদের গল্প আমরা মূলত আপনাদের সাথে শেয়ার করে থাকি। আপনারা এই মুহূর্তে কে কোন জেলা থেকে এবং কে কোন দেশ থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন একটু কমেন্টে লিখবেন। আজকে যে দুজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব বা যাদের সাথে আজকে আমরা আড্ডা দিব, গল্প করব, সে দুজন আমার খুবই প্রিয় মানুষ। রিসেন্টলি আপনারা অনেকেই তাদেরকে চিনেন এবং লিপি খন্দকার আপা তো খুবই পরিচিত একজন মুখ। সেই ব্র্যাক থেকে শুরু করে বিবিয়ানার শাড়ি বা বিবিয়ানার পোশাক সবাই পরছেন। আর আমার পাশে আরেকজন আছেন, তিনি ডাক্তার আফরিন। উনি রেড ক্রিসেন্ট হলি ফ্যামিলি হাসপাতালে আছেন এবং তিনিও বেশ পরিচিত মুখ, আজকাল ফেসবুকে সবসময় দেখা যায়। সো লিপি আপা এবং ডাক্তার আফরিন দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের নিজের বলার মতো একটা গল্প এই অনুষ্ঠানে। আমি একটু ছোট করে ব্যাকগ্রাউন্ডটা বলি, নিজের বলার মতো গল্প কী করছে। আমরা মূলত মানুষকে ইন্সপায়ার করছি একজন উদ্যোক্তা হতে, চাকরি না খুঁজে চাকরি দিতে পারে এরকমভাবে মানুষকে আমরা তৈরি করছি। এবং এখানে একেবারে টানা 90 দিনের আমরা কোর্স করাই অনলাইনে, যেটা ফ্রি, কোনো টাকা পয়সা নেই না। আমি কোর্সগুলো করাই এবং অনেকে আমার সঙ্গে এসে এখানে ফ্রি কোর্স করান। এবং আমরা এই পর্যন্ত গত 3 বছরে প্রায় 4.5 লক্ষ ছেলেমেয়েকে প্রশিক্ষণ দিয়েছি বাংলাদেশের 64 জেলার। তার মধ্যে অলরেডি প্রায় 7,000-এরও বেশি ছেলেমেয়ে উদ্যোক্তা হয়ে গেছে, যারা এখন অন্যদেরকে চাকরি দিচ্ছে, বিভিন্ন জায়গায় ভালো ভালো অবস্থায় আছে। শুধু তাই নয়, আমরা তাদেরকে উদ্যোক্তা হওয়া শেখাচ্ছি না, আমরা তাদেরকে 10টা স্কিলস দিচ্ছি, যে স্কিলসগুলো সে চাকরি করুক, ব্যবসা করুক, তার কাজে লাগবে। এছাড়া আমরা তাদেরকে অনেক ভলেন্টিয়ারিং শেখাচ্ছি, যে তুমি শুধু বড় হবা আমার টাকা পয়সা, আমার বাড়ি, আমার গাড়ি, এরকম করা যাবে শুধু নিজেকে না, সবাইকে নিয়ে ভাবতে হবে। সেজন্য আমরা অনেক মানবিক কাজ করছি, যেমন রক্তদান কর্মসূচি, গাছ লাগানো। যেমন আমরা অনেক সময় বলি যে সিডর আইলা, সুন্দরবন আইল, থ্যাংক ইউ সুন্দরবন, আমরা পোস্ট দেই, কিন্তু আমরা কতজন সুন্দরবনে গিয়ে গাছ লাগিয়েছি? আমরা নিজের বলার মতো গল্প থেকে প্রায় 5,000 গাছ লাগিয়েছি সুন্দরবনে। সো এরকম করে সারা দেশে আমরা গাছ লাগানোর ব্যবস্থা করেছি। তারপরে আমরা বন্যায় মানুষকে সাহায্য করেছি, আমরা করোনায় 4টা ধাপে মানুষদের পাশে দাঁড়িয়েছি আমাদের সামর্থ্য অনুযায়ী। সো ইফতারে রোজার সময় ইফতারের আমরা এতিমদের জন্য ব্যবস্থা করেছি। এরকমভাবে আমাদের এই প্ল্যাটফর্মটা কাজ করে যাচ্ছে এবং সারা দেশব্যাপী এটার একটা ব্যাপক কার্যক্রম চলছে। আমাদের এখন প্রায় 4.5 লক্ষ শিক্ষার্থী, আমাদের প্রায় 3,30,000 আমাদের আজীবন মেম্বার আছে। আমাদের এখানে একটা অনলাইন হাট আছে, যেটা শুনে আপনার ভালো লাগবে। এইখানে আমরা মাত্র 20টা হাটে, সাপ্তাহিক হাট, একদম গ্রামে যেভাবে হাট হয় সেরকম সাপ্তাহিক একটা হাট হয়। আমরা 20টা হাটে প্রায় 4 কোটি টাকা সেল করেছি এবং এই সেলগুলো করার জন্য তাদের 1 টাকাও মার্কেটিং খরচ করতে হয়নি, শুধুমাত্র গ্রুপে জয়েন থাকার কারণে। এবং আমরা তাদেরকে একজন ভালো মানুষ হিসেবে তৈরি করার জন্য ব্যাপকভাবে চেষ্টা করছি, পজিটিভ মানুষ হিসাবে। এবং এখনকার ফেসবুকে আমাদের এখানে প্রতিদিন প্রায় 1 লক্ষ কমেন্ট এবং বিভিন্ন আদান প্রদান হয়, 100% পজিটিভ। এখানকে সব ওই যে রুরাল মানুষজনকে ইনভলভ করে করা, সবাই একদম গ্রামে, নীলফামারী, খাগড়াছড়ি, চট্টগ্রাম, হোয়াটএভার, সুনামগঞ্জ, সব জেলার ছেলেমেয়েরা একদম প্রান্তিক। ইভেন আমাদের বিদেশের প্রায় 50টা দেশের প্রবাসী বাংলাদেশিরা আমাদের সাথে আছে। সো প্রথমে লিপি আপার কাছে জানতে চাই, এই কার্যক্রম সম্পর্কে আপনার অনুভূতি যদি একটু বলেন। লাস্ট একটা ওয়েবিনারে আপনার সাথে আমি ছিলাম, তখন আমি শুনেছি আমার সবচেয়ে যেই পয়েন্টটা ভালো লেগেছিল সেটা বলেছিল যে আমি সবাইকে প্রশিক্ষণ দেওয়ার আগে বলি যে একজন ভালো মানুষ হিসেবে তৈরি হওয়া। যেই জায়গাটা আমাকে খুব টাচ করেছিল, কারণ আমি কিন্তু ব্যক্তিগতভাবেও যখন আমি কাজটা শুরু করি, আমি আমার যত লোককে প্রশিক্ষণ দিয়েছি, আমি বলেছিলাম যে আমি আসলে আমার এখানে যারা কর্মী তাদেরকে আমারই প্রশিক্ষণ দেওয়া এবং তাদেরকে সবসময় বলি প্রথমে একটা ভালো মানুষ হতে। আসলে একটা মানুষের যদি তার নীতিগতভাবে সে যদি ভালো মানুষ না হয়, তাহলে কিন্তু সে কোনো জায়গায় এগোতে পারবে না, এটা আমার বিশ্বাস। এবং এই নীতিগত দিকটা মানুষকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথ দেখায়। তো সেই জায়গা থেকে আমার সবচেয়ে ভালো লেগেছিল আপনার এই জায়গাটা। আর এটা তো অসাধারণ একটা উদ্যোগ যে যেখানে আপনি একদম বিনা পয়সায় তাদেরকে এই প্রশিক্ষণ দিচ্ছেন। এটা আসলে সত্যি এখন কিন্তু দেখা যায় না খুব একটা। যে এই যে আমি ওই দিন ওয়েবিনারে যে কথা শুনলাম, যে ওরা একসময় বলতো যে ওরা কথা বলতে পারতো না মানুষের সামনে, যে একটা প্ল্যাটফর্মে এসে কথা বলা, আসলে মানুষকে একটা কাজ করতে গেলে কিন্তু কথা বলা জানতে হয়। সেই জায়গাটা থেকে তারা কি স্মার্টলি কথা বলছে, যে এইটা হচ্ছে হ্যাঁ, ক্রেডিট গোজ টু বাহার ভাই। আমি বলবো যে উনি এমনভাবে প্রশিক্ষণ দিয়েছেন।
আর বাকিগুলো তো আছে, কাজের সবকিছু অনেক সুন্দর উদ্যোগ, কিন্তু আমাকে এই দুইটা জিনিস সত্যিকারের অর্থে আমি যদি বলি আমাকে বেশি থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আপা। করেছিল। ডক্টর আফরিন, আপনি যদি কিছু যোগ করতে চান। আসলে উনি তো অনেক সুন্দর করেই বললো যে, আর আপনাদের কাজটা তো ডেফিনেটলি ইটস ভেরি ডিফারেন্ট। আর আমার মনে হয় যে পারপাস কি সেটার উপর কাজের সাকসেসটা অনেক ডিপেন্ড করে। True. যেহেতু আপনাদের উদ্দেশ্যটাই ছিল মানুষকে হেল্প করা, আমার মনে হয় সেজন্য এই প্ল্যাটফর্মটা এত বড় হয়েছে, যেহেতু আপনাদের পারপাসে ডিফারেন্ট ছিল, সেভাবে কাজ করেছেন সবাই। 4.5 লক্ষ মানুষ, ইটস নট আ ম্যাটার অফ জোক, অনেক মানুষ কিন্তু, এবং সবাইকে একসাথে আনছেন, এরকম হেল্প করছেন সাকসেসফুল করার জন্য। সাকসেস শুধু বলবো না, আমি বলবো যে আপনি যে একটা কথা বললেন না, যে কারো কিছুর জন্য ওয়েট করা না, আমাদের এখানে অনেক কিছুরই কনস্টেন্স আছে। আমাদের দেশের পার্সপেক্টিভে যদি আমরা চিন্তা করি, কাজের সুযোগ সবার একই রকম না, সব কিছুর জন্য সবাই হয়তো একই রকম ফ্যাসিলিটিস পাচ্ছে না। সো সবাই যদি ইন্ডিভিজুয়ালি নিজেদেরকে বিল্ড করতে পারে, যে কোনো ধরনের যার যার লেভেল অনুযায়ী তার স্কিল দিয়ে, সে নিজেই কিছু একটা করে আসলে কন্ট্রিবিউট করতে পারে সোসাইটিতে। সব কিছু ইম্পর্টেন্ট, সবার কাজের ফিল্ড অনুযায়ী তার কন্ট্রিবিউশনটা ইম্পর্টেন্ট। Absolutely. সো ওই সুযোগটা করে দেওয়াটা আমার মনে হয় অনেক বড় একটা বিষয়। সেটা যদি উইদাউট মানি, মানে এরকম প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুযোগটা থাকে, দ্যাটস ডেফিনেটলি এক্সেলেন্ট একটা, আমি বলবো যে উদ্যোগ, এবং কংগ্রেচুলেশনস যেটা নিয়ে কাজ করছেন। থ্যাংক ইউ সো মাচ আপা। আসলে আমার একটা স্বপ্ন ছিল দেশের জন্য একটা বড় কাজ করব, দেশের তরুণদের জন্য একটা কাজ করব, সেইটা আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছে। সেজন্য আমিও কৃতজ্ঞ সবার প্রতি। যে এবং এই যে আপনারা, আমি বলছি আপনারা চলে আসছেন, এটাও কিন্তু পার্ট অফ দিস প্রোগ্রাম, যে তারা আজকে আপনাদের থেকে শুনে অনেক বেশি অনুপ্রেরণা নেবে এবং সেখান থেকে নানান টিপসগুলো নেওয়ার চেষ্টা করবে। এরকম আমি বললাম প্রায় 268টা প্রোগ্রাম অলরেডি করেছি। সো দিস ইজ হাউ ইট ওয়ার্কস। আপা, শুরুতে আপনার কাছ থেকে জানতে চাই, আমি জানি ইউ আর মানে অসাধারণ আপনি কাজ করছেন। বিশেষ করে বিবিয়ানা তো বাংলাদেশে খুবই বিখ্যাত একটা নাম, যেটার ওনার আপনি। সেটার গল্প আমি শুনবো, তার আগে আপনি বলছিলেন যে আজকে আমি ফেলিউরের গল্প শোনাবো, মানে একটু যদি বলেন, এই আমি সেটা শুনতেই চাই, যেহেতু আপনি আগ্রহ প্রকাশ করেছেন। হ্যাঁ, আমি আজকে একটা মিটিংয়ে ছিলাম, সেখানে আমি বলছিলাম যে সবসময় আমাকে সাকসেস স্টোরি জানতে চাই, কিন্তু আমি আমার আনসাকসেস স্টোরি বলবো। তো আনসাকসেস কি এই জিনিসটা আমি কখনো বুঝতেই পারিনি। এই বিজনেস যখন থেকে করি বা যখন থেকে এই উদ্যোগটা নিয়েছি, খুব সাহস করে নেমে গিয়েছিলাম, এবং নামার পর আমার দেখা গেছে যে আমি কখনোই পিছন ফিরে তাকাতে হয়নি, কারণ প্রত্যেকটা জিনিসই পজিটিভলি আগাচ্ছিল, যেই জায়গাতেই হাত দেই না কেন। সেভাবে করতে করতে আসলে কোন জায়গাটা থেকে শুরু হলো আমি বলি। আমরা 2018-এ যখন বাংলাদেশে আসলে এমন ওপেনভাবে প্রোডাক্ট আসা শুরু করলো বাইরে থেকে, তখন ফার্স্ট একটা ধাক্কা খেলাম যে তাদের সাথে কম্পিটিশনে, যে কম্পিটিশন কিন্তু আমি অলওয়েজ লাইক করি, যে আসলে একটা মানে সুস্থ কম্পিটিশন থাকলে পরে কাজ ভালো হয়। যেমন আমরা যখন দেশি দশ করি, তখন সবাই বলেছিল একই ছাদের নিচে 10টা হাউস, এতে তোমাদের এতে তোমাদের সেলের কোনো প্রবলেম হবে না। বলছি না, এটা একটা সুস্থ কম্পিটিশন, যে হ্যাঁ আমি কার চেতে কতখানি ভালো করতে পারি। এই জন্য কিন্তু মানুষ আরও আসবে, কাস্টমার দেখবে, সবাই স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করবে। কিন্তু এই জায়গাটা ছিল, এটা কিন্তু সুস্থ কম্পিটিশন ছিল না, যখন একটা বিদেশি প্রোডাক্টের সাথে আমাকে ফাইট করতে হচ্ছে, যেটা তাও আবার সেটা হচ্ছে একদম পুরো একটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, আর আমরা হচ্ছে সবসময় হ্যান্ডমেড প্রোডাক্টগুলো বানাই। তো সেই জায়গাটাতে একটা ধাক্কা, সেই সময় বিজনেসটাতে মানুষ আসলে কাস্টমার একটু কনফিউজড হয়ে গেল, একটু ভাগ হয়ে গেল, যে তারা বিদেশি কাপড় কিনবে না, আমাদের দেশীয় কাপড় কিনবে। আমরা ডেফিনেটলি ডিসকারেজ করি না যে বিদেশি কাপড় কেউ পরবে না, আমরাও পরি, শখ করে পরি। বাট জিনিসটা এরকম হয়ে গেল যে হঠাৎ করেই মানে অনেক বড় একটা ধাক্কা, যে অনেক বেশি, যেটা যেই জায়গাটা প্রভাব ফেলেছিল সেটা হচ্ছে কাপড়ের প্রাইসগুলো। যেমন আমরা একটা ডিজাইনার্স প্রোডাক্ট যেই শপে যেই দামে বিক্রি করবো, আমরা বলবো অন্যান্য দেশের তুলনায় অনেক কম দাম। বাংলাদেশের লোকেরা কিন্তু মোটামুটি, আমরা টার্গেট কাস্টমার যে মিডল ক্লাস, তারা কিন্তু এফোর্ড করতে পারে বুটিকের প্রোডাক্ট। কিন্তু যেটা বাইরে থেকে আসে, সেটা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট, অনেক কম পয়সায়, অনেক সুন্দর কালার, অনেক সুন্দর কাজ করা, তো হ্যাঁ সব মিলিয়ে কিন্তু আমাদের ডিজাইনের সুন্দর। কিন্তু আসলে কি একটা জায়গায় একটা কনফিউশন হয়ে গেছে, মানে পুরোপুরি কনফিউজ ছিল হচ্ছে আমাদের ক্রেতারা। তো সেই জায়গাটা থেকে কিন্তু দেখা গেছে যে আমরা ওই বছরটা একটু ব্যবসার দিক থেকে আমি যদি বলি, কাজটা কমে যায়। কাজটা কমে যাওয়াতে কি হয়, যে আমাদের সাথে যারা কর্মীরা আছে তাদের কাজটা কিন্তু কমে যায়,
যে সেলের উপরে তো ডিপেন্ড করে যে আমার কি পরিমাণ আমার চাহিদা আছে। তো সেইটা হচ্ছে ছোট্ট। তারপরে আমরা আমাদের জায়গায় একদম অটল ছিলাম যে যেখানে যে আমাদের দেশীয় প্রোডাক্ট প্রমোট করব, আমাদের বিকজ আমাদের দেশে যে নারী কর্মীরা আছে, স্পেশালি আমার সাথে সব মহিলারা কাজ করেন, তাদেরকে প্রমোট করব। তো সেই জায়গা থেকে তো কখনোই তো আমি ওই জায়গাটার থেকে নড়িনি। তো আস্তে 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 সব কিছুই তারপরেও ফাইট করে হলে আমরা কিন্তু ভালোই যাচ্ছিল আমাদের সবারই। কিন্তু আমরা সবাই জানি যে কোভিড-19 একদম হঠাৎ করে মার্চে যখন পুরাটাই লকডাউন করে দিল, মনে আছে 18ই মার্চ আমাদের হঠাৎ করে জানান দেওয়া হলো যে আমাদের সব কিছু ক্লোজ করতে হবে। তো সেই সময়টা ক্লোজ করার যেই সময়টাতে আমরা পয়লা বৈশাখে সব প্যাকিং করছি, প্রোডাকশন হয়ে গেছে, সব প্রডিউসার আমাদেরকে প্রোডাক্ট দিয়ে দিয়েছে, সেগুলো এখন আউটলেটে যাবে, সেল হবে। যেটা হয় সারা বছর ধরে যারা আমাদের ওয়ার্কাররা কাজ করে তারা স্বপ্ন দেখে যে এই দুইটা অকেশনে পয়লা বৈশাখ এবং ঈদে কাজ করবে, অনেক কাজ করবে, অনেক টাকার একটা ট্রানজ্যাকশন হবে, তারা অনেক টাকার বিল পাবে। তো সেই জায়গাটা থেকে হঠাৎ করে সব বন্ধ হয়ে যাতে কি হয়েছে যে আমাদের সাথে যারা যেই কন্ডিশনে কাজ করে যে আমরা কিন্তু একবারে তাদের পুরো পেমেন্টটা অনেক সময় করতে পারি না। আমাদের সাথে একটা কন্ডিশন থাকে, হয়তো 80% যখন কাজটা করে তখন দিই, 20% আমরা যে ঈদে বিজনেসটা করবো তখন দেবো। সেই সময় তাদের পেমেন্টটা কিন্তু ঠিক আটকে যায়। তো সেই জায়গা থেকে আমরা স্বপ্ন দেখতে থাকি যে কালকে খুলবে, পরশু খুলবে, তারপরে দেখা গেল ঈদের প্রোডাকশন তো সব এখনো ফিল্ডে আমাদের। কারণ অনেককেই আমরা আসলে একদম প্র্যাকটিক্যাল যেই বিষয়টা অনেকে হয়তো বলবে না এই ওপেন জায়গাতে, বাট আমি বলছি যে অনেককে আমরা বিল দিতে পারছি না বলে প্রোডাক্টটা তারাও দিতে পারছে না। কারণ আমার যেই আমি কাজ করছি হচ্ছে একটা গ্রুপের সাথে, সেই গ্রুপ লিডারটা আমার এখানে আসছে, তার আন্ডারে যে মহিলাদের কাজ করছে তাদেরকে পেমেন্ট না করলে তো তারা কাজটা দিতে পারছে না। সব কিছু কিন্তু একটা চেইন। এই জায়গা থেকে দেখা গেছে যে আস্তে 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 করে তারপরে আমাদের মতো ব্যবসায়ীদের জানি না সবাই হয়তো ভাবে যে তাদের অনেক টাকা পয়সা আছে, সেই জায়গা থেকে টাকাটা, হ্যাঁ, কিন্তু আমাদের কিন্তু সত্যিকার অর্থে বলি আমরা যে বিজনেস করছি প্রত্যেকটা জায়গায় রেন্টেড, সেই জায়গা থেকে আমাদের কিন্তু যেভাবে শুনেছিলাম যে মওকুফ করা হবে বা একটা পার্সেন্টেজ কমিয়ে দেওয়া হবে, আমাদের 2-1টা ল্যান্ড ওনার আমাদেরকে কমিয়েছেন। বা আমি স্পেশালি বলতে পারি আমার বনানী আউটলেটের 3 মাসের ভাড়া আমাদেরকে একদম নিবেনি না এইভাবে করে কমিটমেন্ট করেছেন। বাট আদার্স যে সবগুলো আছে তারা কিন্তু এতটুকু মানে ছাড় দেয়নি। তো সেই জায়গা থেকে আমি একমত আপনার সঙ্গে। আমি শুনবো, আপনি যেহেতু অনেক মেয়েদের নিয়ে কাজ করেন, এই কোভিড তাদেরকে আসলে কতটা দুঃখী করে ফেললো এবং কতটা পিছিয়ে দিল, সেই গল্পটা আমি আপনার কাছে শুনবো। ডক্টর আফরিন, আপনার কাছে জানতে চাই, আমি যদি আপনার এম ইন লাইফ একটু চিন্তা করি, মানে আমরা তো ছোটবেলায় যখন ক্লাস 2-3-তে পড়ে তখন মেয়েদের সাধারণত এম ইন লাইফ থেকে থাকে যে আইসক্রিমওয়ালাকে বিয়ে করবো, মানে এত আইসক্রিম ফ্যাসিনেশন তৈরি হয়। তো যাই হোক, এটা চেঞ্জ হতে থাকে, বয়স বাড়তে বাড়তে চেঞ্জ হয়ে থাকে। আপনার কি এরকম কোনো এম ইন লাইফ ছিল যে আগে ডাক্তার হবো তারপর মডেল হবো, আর আগে মডেল হবো তারপর ডাক্তার হবো? না না, আসলে কোনোটাই এম ইন লাইফ ছিল না। বেসিক্যালি ডাক্তার হওয়ার যে খুব একদম ছোটবেলা থেকে শখ ছিল এরকম না। বাট টাইমের সাথে সাথে আপনি বললেন না যে সময়ের সাথে সাথে পছন্দটা একটু চেঞ্জ হয়ে যায়। শুরুর দিকে ডাক্তারের প্রফেশনটাকে মনে হতো যে যেরকম হয় আর কি, হাসপাতালে গেলে সেই হাসপাতালে সেই গন্ধ, ব্লাড, এগুলো সব কিছু দেখে খুব যে ভালো লাগতো এরকম না, ছোটোবেলার কথা বলছি। বাট আস্তে আস্তে টাইমের সাথে সাথে জিনিসটা আসলে চেঞ্জ হয়েছে। যখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিলাম, তারপর আসলে একটা সিনিয়র আপুকে দেখে আমি অনেক ইন্সপায়ার্ড হয়েছিলাম। বেসিক্যালি ঢাকা মেডিকেল কলেজ, আমি ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট, সো শি গট অ্যাডমিটেড টু ঢাকা মেডিকেল কলেজ। তো দেখলাম যে সবাই ওনাকে নিয়ে খুব প্রাউড, আমার আশেপাশে যারা আছে সব ওনাকে নিয়ে খুব কথা বলছে। মানে ওই যে অ্যাপ্রনটা বোধহয় খুব ক্যাচ করতো, খুব মানে অ্যাপ্রনের ব্যাপারটা ছিল কি, আমাদের ওখানে আমি চিটং কলেজের স্টুডেন্ট ছিলাম, সো ওখানে আমার অ্যাপ্রন পড়তো। সো অ্যাপ্রন আমাকে অত টানতো না, কিন্তু যখন ওনাকে নিয়ে সবাই টানাটানি করছে ওইটা আসলে আমাকে অনেক অ্যাট্রাক্ট করেছে যে সবার সেন্টার অফ অ্যাটেনশন। সো দ্যাট ওয়াজ ইওর উইশ টু বি এ ডক্টর? হ্যাঁ, আমি বলছি বাবা মা না, মাই ফ্যামিলি নেভার ফোর্স মি, বাট দে হ্যাড আ উইশ। আমরা 5 ভাই বোন, তো আমার ফ্যামিলির একটা ইচ্ছা ছিল তাদের ফ্যামিলি কেউ না কেউ ডাক্তার হোক, বাট দে নেভার ফোর্সড অর বলেছে যে তোমার হতে হবে, এরকম কিছু না। বাট আমার ওইটা দেখার পর আচ্ছা ঠিক আছে, আই ক্যান ট্রাই। আমার ফ্যামিলি যেহেতু চায়, আমার ওরকম খুব বেশি যে খুব ফিক্স কিছু ইচ্ছা ছিল এরকম হবে, ইঞ্জিনিয়ার হবো, ডক্টর হবো, এরকম কিছু না। তো ওই জিনিসটা যখন খুব ভালো লাগলো যে হ্যাঁ সবাই ওনাকে এত প্রেস করছে, মানে শি ইজ লাইক অ্যান আইডল সবার জন্য, এখন ওটা আমার কাছে খুব ভালো লেগেছিল। যে তখন ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, লেটস ট্রাই। এবং আমি একটাই পরীক্ষা দিয়েছিলাম শুধুমাত্র মেডিকেলে, এবং আলহামদুলিল্লাহ আমার টার্গেট ছিল ঢাকা মেডিকেল কলেজ, সো আই গট অ্যাডমিটেড টু ঢাকা মেডিকেল কলেজ। ভেরি লাকি।
আলহামদুলিল্লাহ বলবো যে আল্লাহ হেল্প করেছে ডেফিনেটলি। সো যেহেতু একটাই টার্গেট ছিল, একটাই কাজ করেছি, সো ডেফিনেটলি লাক তো ছিল নিশ্চয়ই, কারণ সবাই তো চেষ্টা করে না আসলে, তো ডেফিনেটলি আল্লাহ হেল্প করেছে। সো আমরা খুব কম ডক্টরকে দেখেছি মডেলিং বা এগুলোতে জড়িত। এটা কি আপনার অনেক আগে থেকে শখ ছিল, না ডাক্তার হওয়ার পরে বা কাকে দেখে আপনার এই ধরনের একটা ইচ্ছে? মডেলিং এর ব্যাপারটা আসলে না, আমি আই ওয়াজ নেভার ইনটু মডেলিং অর এনিথিং। আমার ফ্যামিলি, আমি তো মিডল ক্লাস ফ্যামিলিতে বিলং করি, আমার ফ্যামিলি খুবই কনজারভেটিভ, এরকম কোনো কিছুতে আসলে কখনো যে খুব ইন্সপায়ার্ড ছিলাম এরকম না। বাট অফকোর্স আশেপাশে মানুষ সবসময় বলতো যে হ্যাঁ ওয়াই ডোন্ট ইউ গো ফর মডেলিং, সবাই যেটা বলে যে হ্যাঁ ডাক্তারের চেয়ে বেশি মডেলদের মতন লাগে, নায়িকাদের মতন লাগে। ছোটবেলা থেকে এগুলো শুনে বড় হয়। আমি যদি ওকে এমনি না জানতাম মডেলিং করে না, আমি ওকে বলতাম যে এত সুন্দর তুমি আমার শাড়ির ছবি তুলে, শাড়ি পরে তুমি ছবি তুলবে, আপনি কিন্তু মডেল পেয়ে গেলেন। অলরেডি আই এম গেটিং অ্যান অফার। সো বেসিক্যালি ওরকম ছিল, সবসময় বলতো। সো যখন আমি মেডিকেলে আসলাম তখন টুকটাক খুব সিম্পল ছোটোখাটো হয়তো কাজ করা হতো ওরকম। আমার কাছে আমার প্রফেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমার প্রফেশন। আমি খুবই রেসপেক্ট করি আমার প্রফেশনকে, আমি লাভ করি। সো আমি এটার বাইরে আসলে খুব বেশি চিন্তা করি না। আমার পুরো টাইমটা আমি ওটার মধ্যেই ইনভেস্ট করেছি অনেস্টলি। বাট রিসেন্ট টাইমের মধ্যে যেটা হয়েছে, যখন বেসিক্যালি আমার একদম কমপ্লিটলি এই মডেলিং ফিল্ডে আসা হয়েছে লাক্সের সাথে। সো দ্যাট ওয়াজ আই থিঙ্ক টাইমটাই এরকম ছিল, সব কিছু মিলায়ে আমারও ওরকম একটা টাইম আসছে যে হ্যাঁ ঠিক আছে আমি ক্যারিয়ারে মোটামুটি সেট আমার প্রফেশনালি আলহামদুলিল্লাহ। আমার ন্যাশনাল ইন্টারন্যাশনাল ডিগ্রি যা করার ছিল করা শেষ। আমার প্রফেশনালি আমার যেখানে যাওয়ার ইচ্ছে ছিল আই এম দেয়ার অলরেডি। আর একটা গুড ব্র্যান্ড, ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, আমার মানে দেয়ার ইজ নো অবজেকশন ফ্রম মাই সাইড। এবং বেসিক্যালি ওদের কনসেপ্টটা যেটা ছিল বোল্ড অ্যান্ড বিউটিফুল, ওটা বেসিক্যালি আমার প্রফেশনের উপরেই বেস করা, যে আমি অ্যাজ এ ডক্টর নিজেকে কীভাবে বিল করছি উইথ দিস স্ট্রাগলস অ্যান্ড এভরিথিং। সো সব কিছু মিলে ওভাবে আসলে ক্লিক করে গেছে। সো দ্যাটস হাউ ইট ইজ। এরকম না যে খুব প্ল্যান ছিল বা ওরকম খুব উইশ ছিল ছোটবেলা থেকে এরকম কিছু। এবং রিসেন্টলি আমরা আপনাকে লক্ষ্য করেছি আপনি ইউটিউবার হিসেবে আত্মপ্রকাশ করেছেন। সো সেই গল্পটা আমি শুনবো আপনার কাছ থেকে। আপা, আমি একটু বিবিয়ানার শুরুর গল্পটা শুনতে চাই। আপনি ব্র্যাকে কাজ করতেন, আমি আরঙে ডিজাইনার হিসেবে, আরঙে ব্র্যাকের আরং, ডেফিনেটলি আরঙে কাজ করতেন, অনেক দিন কাজ করেছেন, অনেক বছর। হ্যাঁ, তারপরে আপনার মাথার মধ্যে কেন স্বপ্ন আসলো যে আমিও একজন উদ্যোক্তা হতে চাই বা আমিও কিছু একটা করতে চাই? অনেক মানুষকে, অনেক মেয়েদেরকে আপনি ট্রেনিং দিয়েছেন, একটু ওই গল্পটা একটু শুনতে চাই। আমার উদ্যোক্তা হওয়ার গল্পটা হচ্ছে একদম ভিন্ন। কারণ আমার উদ্যোক্তা হওয়ার চেয়ে বেশি স্বপ্ন ছিল যে আমি একজন ডিজাইনার হব, ডিজাইনার, ফ্যাশন ডিজাইনার হব ছোটবেলা থেকে। হ্যাঁ, ছোটবেলার থেকেই ওই একটা গোল ছিল যে আমি আসলে যখন একদম ছোট তখন বলতাম যে আমি আর্টিস্ট হব। এবং আমি কিন্তু ফাইন আর্টস থেকে গ্র্যাজুয়েশন করা পেইন্টিংয়ের উপরে। তো আর আসলে তারপরে যখন ওই যে হয় না যে যখন মানুষ 7-8-এ পড়ে, খুব কাপড় চোপড় দেখলে খুব পছন্দ করে, কাপড় নিজেকে ভালোবাসতে শেখে, ঠিক তখন মনে হলো যে কেন জানি হঠাৎ করে মাথায় মনে হলো যে আমি ফ্যাশন ডিজাইনার হব। তো ওইটা ধরে আমি নিজে নিজে একা একাই সব ওগুলো ফলো করতাম। তখন তো আসলে এই এখনকার মতো স্যাটেলাইটের যুগ ছিল না, কিছু ম্যাগাজিন আসতো, ওইটাতে দেখতাম ফ্যাশন কীভাবে হচ্ছে। ফ্যামিলিতে যারা খুব স্টাইলিশ তাদেরকে ফলো করতাম যে তারা কীভাবে কাপড় পরবে, নিজে বানাতাম, নিজে সবাইকে বানিয়ে দিতাম, আর সব কিছু করতে পারতাম তখন থেকেই। ওই যে সবাই যে খুব প্রশংসা করতো আমার নিজের কাপড় দেখে এবং সবাইকে যে বানিয়ে দিতাম প্রশংসা, সেইটা ছিল আমার একটা ইন্সপিরেশন। তারপরে হচ্ছে আমি ওই রকমভাবেই একটা চারুকলায় পড়া অবস্থায় পত্রিকায় দেখতে পেলাম যে এক জায়গায় একটা প্রতিষ্ঠিত ফ্যাশন হাউসের জন্য ডিজাইনার আবশ্যক। সেখানে চেয়েছে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে। হ্যাঁ, গ্র্যাজুয়েট সোজা কথা। আমি কিন্তু কমপ্লিট করিনি, আমি কি সাহস নিয়ে চলে গেছি ইন্টারভিউ করতে, এবং সেখানে আমার কিন্তু জবটা হয়ে যায়। সেদিনই রাত্রেবেলা আমি ফোন কল পাই যে আমার চাকরিটা হয়ে গেছে। সেটা অনেক যুদ্ধ করে ওখানে কাজ করছে, কিন্তু আমার ইন্টেনশন হচ্ছে আমি কাজ শিখবো, কাজ করবো। তো খুব ভালোবেসে কাজটা করছিলাম, ভীষণ ভালো লাগতো। তারপরে বিয়ে হওয়া, তারপরে একটা সময় ওখান বিয়ে হওয়ার পর আবার গেলাম ফ্যাশন ডিজাইনিংয়ে পড়তে ইন্ডিয়াতে। সেটা আমাকে আরং থেকে একটা ফেলোশিপ দিয়েছিল এনআইডিতে পড়ার জন্য, এটা টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের উপরে। তো সেইটা কমপ্লিট করে এসে আবার কিছুদিন কাজ করলাম, আমার বাচ্চাটা হলো। তারপরে হয় না যে ওই সময়টা হচ্ছে একটা এত খারাপ একটা সময়, হয় আমার বাচ্চাকে টেক কেয়ার করতে হবে, না হলে আমার প্রফেশন, কিন্তু দুইটাই আমি ছাড়তে রাজি না।
একটা সময় বাধ্য হয়ে আসলে একটা জায়গায় কনসিডার করতে হলো যে আচ্ছা বাচ্চা, কারণ আমার কোনো ওয়ে ছিল না। সো সেই সময়টাতে ছাড়ার পরই কিন্তু ওই যে তখনই আসলে আমার জীবনে মোড় ঘুরে যায় না, ভেতরে একটা সুপ্ত ইচ্ছা ছিল যে আসলে কীভাবে কাজের মাধ্যমে মানুষকে হেল্প করা যায়। সেইটা আবার ছোটোবেলার থেকে আমি অনেক চ্যারিটি করতাম। এই ছোট্ট ইনকাম থেকে, লাইক আমি কিছু কার্ড বিক্রি করতাম ঈদের সময়, ওরকম আর্ট কলেজে যখন পড়ি ছোট ছোট পেন্টিং বিক্রি করতাম, সেটা থেকে কিন্তু কোনোদিন কাপড় চোপড় বিক্রি করতাম না, কাপড় চোপড় সবাইকে ফ্রি করে। হ্যাঁ, তো ওখান থেকে আমি কিন্তু কিছু কিছু টাকা একটু যারা আনপ্রিভিলেজ যারা তাদেরকে একটু হেল্প করা, তো ওরকম করতে চেষ্টা করতাম, ফ্যামিলি থেকে নিয়ে হোক। তো ওই ইচ্ছাটা তো ভেতরে ছিল। আর নিজে ওই যে কারোর কাছে হাত পাতবো না, আসলে কোন জায়গাগুলোকে আমাকে একটা উদ্যোক্তা হতে ইন্সপায়ার করেছিল সেই জায়গাটা থেকে আমি বলছি। তখন আমার কাছে মনে হলো যে না, আমি 3 দিনের মাথায় মনে হলো আসলে আমি কাজ ছাড়া থাকতে পারবো না। তখন আবার বাসায় চেয়ার টেবিল নিয়ে কাজ করলাম, চিন্তা করলাম যে একটা এক্সিবিশন করে নিজেকে যাচাই করার জন্য, যে এতদিন তার একটা ব্র্যান্ড হয়ে কাজ করতাম, এখন নিজের কাপড় চোপড় কে কতখানি পছন্দ করে, ওইটা একটা এক্সিবিশন করব। তো হঠাৎ এক্সিবিশন করার যখন প্রোডাক্টগুলো অনেকখানি রেডি হয়ে গেছে, তখন কিন্তু হঠাৎ করে আমার পার্টনার আমাকে বলে যে এইটাকে একটা করো, বিজনেসে চিন্তা করো, যে এক্সিবিশন না করে কীভাবে করে নিজে একটা ছোট্ট বুটিক করা যায়। কারণ তখনও আমি 2001-এর কথা বলছি, তখন অনেক সুন্দর সুন্দর বাড়ি থাকতো, যে এখন তো সব অ্যাপার্টমেন্ট হয়ে গেছে, তখনও বাড়িগুলো ছিল। তখন ধানমন্ডিতে থাকি, ধানমন্ডিতে একটা বাসা এরকম দেখলাম পুরনো বাড়ি পড়ে আছে, মনে হলো যে আমরা বোধহয় এফোর্ড করতে পারি। খুব সাহস করে ঢুকে গিয়েছিলাম। ওই যে জীবনের মোড়টা কীভাবে করে ঘুরে গেল, সাহস করে ঢুকলাম, বাড়িওয়ালার সাথে কথা হলো, যে হলো যে যতটুকুন যা হচ্ছে প্রোডাকশন কী দিয়ে করবো সেটা কিন্তু চিন্তা নাই, ওই জায়গাটুকু একটু করে প্রোডাকশন এগোনো ছিল। আর বাকিটা হচ্ছে আমি পরে আসছি, যে বাকিটা কেন কিভাবে হলো। আমি বাসাটা যখন কনফার্ম হয়ে গেল নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর টাকা কোথা থেকে আসবে, বাড়িওয়ালাকে আমার মনে আছে তখন 2.5 লাখ টাকা তাকে অ্যাডভান্স করতে হয়েছে, আর বাড়ি ভাড়া নেবে মাসে 18,000, ইলেকট্রিক বিল নিয়ে মিলে আর 25-30 এরকম পড়বে একটা হিসাব। আচ্ছা, অতটুকু মতো আমি করতে পারবো। তারপরে প্রোডাকশন, ওই বাসাটা যখন পুরনো একটা বাড়ি, ওটাকে কীভাবে করে ডেকোরেশন করতেই হবে। 2400 স্কোয়ার ফিট, আমি কিন্তু ছোটো করে শুরু করি না, একদম বড় একটা 2400 স্কোয়ার ফিট ভরতে গেলে কিন্তু আমার অনেক প্রোডাক্ট লাগবে। সেই প্রোডাক্টটা তখন এই যে বললাম না, যে একটা মানুষকে যদি আমি কতখানি ভালো মানুষ সেটা বলবো না, সততার জায়গা থেকে আমি বলতে পারি আমি নিজে 100 দিব, কারণ আমি ওই জায়গাটা খুব সবসময় একই জায়গায় ছিলাম এবং এখনো আছি। আপনাকে একটু ইন্টারাপ্ট করি, আমি গল্পটা শুনতে খুব মজা পাচ্ছি। আসলে আমরা মার্কেটিং করতে গিয়ে বোধহয় কিছু ভুল জায়গায় হাত দেই। এই সততা বা ভালো মানুষই এটা কিন্তু মার্কেটিংয়ে অনেক এগিয়ে নেয় একটা মানুষকে। হ্যাঁ, মানে যেটা আপনার ক্ষেত্রে হয়েছে, আমি শিওর আপনি সেটাই বলতে চাচ্ছি। হ্যাঁ, এই জায়গাটা আসলে কেউ কথা বলে না। তো আমি যখন আমি কাজ করতে গেলাম, আমি প্রত্যেকের কাছে যখন আমি বললাম যে আমি এরকম একটা কাজ করতে যাচ্ছি, আমার প্রোডাকশন লাগবে, আসলে আমার কাছে সেইভাবে ওয়ার্কিং ক্যাপিটাল নাই, তাহলে আমি কি করতে পারি। যেখানে আমার সাথে যারা কাজ করতো, তারা যারা খুবই স্বাবলম্বী অলরেডি, তারা প্রডিউসার হিসেবে কাজ করে, তারাও উদ্যোক্তা, তারাও অনেক বড় মাপের ব্যবসায়ী, যারা এই যে টাঙ্গাইলের শাড়ি দিচ্ছে, যারা নরসিংদী থেকে আমাদের তাঁতের কাপড় দিচ্ছে, যারা কুমিল্লা থেকে কাপড় দিচ্ছে, সিল্কের কাপড় দিচ্ছে যারা রাজশাহী থেকে। তো সবার সাথে কথা বলার পর একটা জায়গায় আসলো, আপা আপনি শুরু করেন, কাপড় দিয়ে যাচ্ছি, কাজ করেন, যেদিন বিক্রি হবে সেদিন টাকা দিবেন। মানে বিশ্বাস, এটা কিন্তু পুরো বিশ্বাসের একটা জায়গা যে আপনি করেন। এবং আমার মনে আছে যে আমার তখন শুরু করার পরপরই ছিল রমজান। তো এরকমও হতো যে আমার প্রোডাক্ট এইভাবে সেল হতো, কোনো উইদাউট মার্কেটিং। তখন আমি কোনো মিডিয়ার লোককে এইভাবে চিনি না আসলে। চারুকলায় পড়তাম বলে একটা সুবিধা ছিল, চারুকলার সাথে মিডিয়ার খুব রিলেটেড। তো ওদের মাধ্যমে জানলো যে আমরা একটা বুটিক করেছি, আর বুটিকের অ্যাম্বিয়েন্সটা এত সুন্দর ছিল, একটা পুরনো বাড়ি, সামনে লন, প্রদীপ জ্বলে সন্ধ্যার পর, সুন্দর মিউজিক হয়, পুরনো বাড়িটাকে একদম ভাঙা দরজাটাকে ঠিক করার জন্যই একটা পেন্টিং বানানো হয়েছিল। ওয়ালে খসে পড়েছে, ওই জায়গাটাকে করার জন্য ওই জায়গাটাকে পেইন্ট করে একটা কিছু নামিয়ে দেওয়া হয়েছিল। মানে যেহেতু আমরা দুজনই আর্টিস্ট, আমাদের সবাই কিন্তু ওই সবাই দেখতো ওইটা আর্ট, আমরা দেখতাম ওইটা। কিন্তু আমার কাছে টাকা ছিল না, আমি ওই জায়গাটাকে কভার করেছি, ম্যানেজ করেছি এভাবে করে, নিজেরা হাতে ঝাড়ু দিয়েছি ঘর। কিন্তু ইন্টারেস্টিং থিং ছিল যে আমি প্রত্যেকদিন এমনভাবে সেল হতো সেই সময়টা,
আমার কাছে এক একদিন এক একটা শেলফ খালি হয়ে যেত, খালি হয়ে যাওয়ার পর আমার প্রডিউসারদেরকে বলতাম কি আপনার যা কাপড় আছে আপনি এসে খালি একদম অনেস্টলি বলছি যে কিছু জিনিস ছিল যে আমার ডিজাইন না কিছু না, ওদেরই ডিজাইন করা, কিন্তু আমি বলতাম যে কিছু করা নেই বিবিয়ানা ট্যাগ দিয়ে একটু ইয়ে করেন, কারণ আমার শেলফ খালি রাখা যাবে না। বিজনেসটা এইভাবে মানে আমাকে আর সেদিন থেকে পিছন ফিরে তাকাতে হয়নি, এবং আমি আমার কমিটমেন্ট অনুযায়ী যারা আমাদেরকে হেল্প করেছিল, রমজান মাসে খুবই ভালো সেল হয়েছিল। মনে আছে যে আমরা ঘরে মাত্র 10,000 টাকা করে নিয়েছিলাম, যেখানে আমি তার থেকে বেশি স্যালারি পেতাম, কিন্তু 10,000 টাকা করে আমি ঘরে নিয়ে এসে ভাবলাম যে থাকে এটা দিয়ে করি, আলহামদুলিল্লাহ মানুষের টাকাগুলো তো শোধ করতে পেরেছি। এবং আপনার বিবিয়ানার প্রোডাক্ট এখন বাংলাদেশের অলমোস্ট সকল সেলিব্রিটিরা পরে আমরা দেখতে পাই। হ্যাঁ, এখন সেটাই সেই জায়গায় চলে গেছে। আমি আসবো আবার আপনার কাছে। হঠাৎ করে ইউটিউবে মনোযোগ দেওয়ার কারণটা কি? আমি দেখলাম খুব সাবলীলভাবে, আমি একটা আপনার ভিডিও দেখছিলাম, সাবলীলভাবে আপনি বলছেন, কিছু মিথ সংশোধন করে দিচ্ছিলেন। মানে এটা কি সোশ্যাল রেসপন্সিবিলিটি না এটাও শখ? না, এটা আসলে বলবো না যে শখ। বেসিক্যালি আমার জিনিসটা হচ্ছে সবসময় একটা স্টেরিওটাইপ, একটা ধারণা থাকে মেয়েদেরকে নিয়ে, যে যেমন আমার প্রফেশনের ক্ষেত্রে যদি আমি বলি, ডাক্তারি প্রফেশনটাতে আমি তো সার্জন, সার্জারিতে কিন্তু মেয়েদেরকে দেখা যায় না, কারণ একটা সবসময় একটা মেল ডমিনেটিং ফিল্ড, কেউ অ্যাকসেপ্ট করতে চায় না একটা মেয়েকে এরকম ফিল্ডে। তারপর সবার একটা ধারণা আছে একটা সার্জন হলে সেটার কিরকম একটা চেহারা হবে, একটা ডাক্তার মেয়ের কিরকম একটা চেহারা হবে, সবার একটা টিপিক্যাল একটা ধারণা থাকে সব কিছু, এবং সেটাতেই মানুষ অভ্যস্ত হয়ে যায়, ওই জায়গাটা থেকে আসলে কেউ বের হতে চায় না। তো আমার আসলে সবসময় ভালো লাগে একটু ভার্সেটাইলিটি। আমার মনে হয় যে আমার সব কিছু নিয়ে এক্সপেরিমেন্ট করা, লাইফটাকে এক্সপ্লোর করা। সবার যে ধারণা ডাক্তার মানে খুব বোরিং, আমি পড়াশোনা ছাড়া কিছু করি না, জিনিসটা আসলে এরকম না। ডাক্তারিটা আমার লাইফের একটা অংশ, আমার প্রফেশন, বাট ইটস নট মাই হোল লাইফ। আমি অনেক কষ্ট করছি, ওটার জন্য টাইম দিচ্ছি, বাট আমি বিশ্বাস করি যে মানুষ হিসেবে নিজেকে বিল্ড করতে হলে, যেমন একটা খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছেন যে অনেস্টি যেমন দরকার, ডেডিকেশন খুব দরকার, আমার মনে হয় যে প্যাশনেট হওয়াটাও খুব দরকার আমি যে কাজটা করছি সেটার জন্য। সো আমি আমার কাজে অনেক ডেডিকেটেড, অনেক অনেস্ট, এবং আমি অনেক প্যাশনেট। সো আমার কাজের ফিল্ডটাতে আমি এখন এমফাসাইজ করছি আসলে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করছি আমি। সো সেটারই একটা রেসপন্সিবল পার্ট হিসেবে আমি এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোকে ইউজ করতে চাই, কারণ এখনকার টাইমের সাথে আমার মনে হয় যে অ্যাডাপ্ট করাটা খুব ইম্পর্টেন্ট। যখন আমরা আমাদের কাজগুলো যেরকম, যেমন স্পেশালি আমার কাছে মনে হয় যে ডাক্তার হিসেবে শুধু আমি রুগী দেখবো, দ্যাটস নট ইট। একজন রেসপন্সিবল ডক্টর হিসেবে আমার আরও অনেক কিছু করার আছে। আমি যদি ইনফরমেশনগুলো সাধারণ মানুষকে পৌঁছাতে না পারি, ওই ট্যাবুসগুলো আসলে ব্রেক ডাউন হয়। কিছুদিন আগেও যেমন মানুষ পিরিয়ড নিয়ে কথা বলতে ভয় পেত বা লজ্জা পেত, কথাই বলতো না, এখন আস্তে আস্তে জিনিসটা নর্মাল হয়ে যাচ্ছে। সো আমার মনে হয়েছে যে আমি এই জিনিসটা নিয়ে যদি কাজ করি, আস্তে আস্তে কথা বলা শুরু করি, মানুষজন আস্তে আস্তে ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিন্তু এখন অনেক কথা বলছে। আমি যখন এটা নিয়ে কাজ করি, আমার বলবো না যে অনেক বেশি এইজ, বাট আমি ব্রেস্ট ক্যান্সার নিয়ে অনেক আগে থেকে কাজ করছি। আমি সবসময় এই জিনিসটা ফেস করতাম যে মানুষ খুব লজ্জা পায়, এটা নিয়ে কথা বলতে চায় না। এত অ্যাডভান্স স্টেজে আমাদের কাছে আসছে, কিছুই করার থাকছে না, ওরকম অনেক দেরি হয়ে যাচ্ছে। রুগীরা যখন আমাদের কাছে আসছে কিছুই করতে পারছি না, এবং এটা খুব হতাশার। কিন্তু একজন ডাক্তার হিসেবে আমার জন্য জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগতো। আমি বাকিদেরটা জানি না, বাট আমার কাছে মনে হতো যে হয়তো আমার মানুষটাকে যদি আমি একটু বুঝাতে পারতাম যে এটা কত ইজি, ও যদি আমার কাছে আগে চলে আসতো। কারণ একটা ক্যান্সার পেশেন্ট মানে তার খরচের বিষয় আছে, তার ফুল ফ্যামিলি ইনভলভমেন্টের বিষয় আছে, তার লঞ্জিভিটির বিষয় আছে, সব কিছুই কিন্তু ইনভলভ একটা মানুষের সাথে। কিন্তু একটা সিম্পল যদি তাকে অ্যাওয়ার করা যায়, সব কিছু থেকে কিন্তু তাকে সেভ করা যায়। তো বেসিক্যালি ওই দিক থেকে কাজ করা, আমার ব্রেস্ট ক্যান্সার নিয়ে কিন্তু আমি অনেক যতটুকু সম্ভব আমার দিক থেকে আমি কাজ করতাম। সো ইউটিউব ইজ এ নিউ এডিশন অফ কোর্স, কারণ সময়ের সাথে অ্যাডাপ্ট করে এটাও ট্রাই করতে যে, আর ওই যে বললাম স্টেরিওটাইপ আইডিয়াটা একটু ব্রেক ডাউন করে, যেগুলো নিয়ে যেহেতু কেউ কথা বলতে চায় না। আমি চেয়েছি আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু একটু ডিফারেন্ট আমি মাত্র শুরু করেছি, বাট আমি স্টার্ট করেছি একটু ডিফারেন্টভাবে। রেগুলার একজন ডাক্তার হিসেবে যেভাবে কথা বলে সেভাবে না, আমি চেয়েছি মানুষজন সেটাকে ইজিলি নিক, যেরকম একটা বিষয়, এটা নিয়ে এত ট্যাবু ফিল করার কিছু না, ইউ ক্যান টক অ্যাবাউট ইট। হ্যাঁ, মানুষের এরকম বের ধারণাগুলো আছে, এগুলো থেকে জাস্ট বের হয়ে আসা। যত ইজি গোয়িং করা যায়, যত মানে ইজিলি মানুষের কাছে প্রেজেন্ট করা যায়, তত মানুষ ইজিলি ওটা অ্যাকসেপ্ট করে। এবং এটা চমৎকার একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, কোনো সন্দেহ নাই। কারণ ডাক্তাররাও অনেক সময় কথা বলতে চান না, আমরা খেয়াল করেছি যে বেটার আমার সাথে কনসালটেন্সি নেক। তো আপনি ওখানে ভালো কনসালটেন্সি দিচ্ছিলেন, আমি দেখেছি আপনার একটা দুটো ভিডিও। আমরা একদম শেষের দিকে, আমাদের এখানে প্রায় 40,000-50,000-এর মতো মেয়ে আছেন, নারী আছেন, নারী উদ্যোক্তা আছেন, অনেক মা আছেন, অনেক মেয়ে আছেন। তাদের উদ্দেশ্যে আপনি যদি একটু কিছু বলেন, তারা তাদের লাইফটাকে কিভাবে দেখবে, কিভাবে এগিয়ে নেবে। মেয়েদেরটা এমনিতে উনি একটু আগে বলছিলেন যে মেল ডমিনেটিং,
সো ট্রু, আমি মেল হিসাবে আমিও তাই মনে করি। বাট তাদের দুইটা যুদ্ধ করতে হয়, একটা হচ্ছে নিজের সাথে, পরিবারের সাথে এবং কাজের সাথে। সো আপনি কিভাবে তাদেরকে অ্যাডভাইস করবেন বা তাদের জন্য কি বলবেন? এটা আমি আমার লাইফ স্টোরি দিয়ে বলি, ছোট্ট একটু করে বলি যে আসলে একটা মেয়ের কাজ করতে গেলে কিন্তু আসলে ওই যে বললাম না যে পরিবারকে দেখতে হয়, এই যে আমি যেমন বাচ্চা হওয়ার পর আমাকে কাজটাকে ছাড়তে হয়েছে, কিন্তু আমি কিন্তু কাজ থেকে ছেড়ে যাইনি। আমি কিন্তু এই আমার যেদিন বেবি হবে তার আগের দিন পর্যন্ত আমি অফিস করেছি, যেখানে আমি কাজ করতাম একদম আমি এত ডেডিকেটেড ছিলাম সেই জায়গাতে যে আমি আগের দিন পর্যন্ত আমি কাজ করেছি, আমার পরের দিন সকালে বেবি হয়েছে। কিন্তু আমি আমার জায়গায় একটা মেয়েকে কাজ করতে আমার দেখি প্রায় ম্যাটারনিটি লিভ নেয় না, তারা সরাসরি চাকরিটা ছেড়ে দিয়ে চলে যায়। তো আমি সবসময় মেয়েদেরকে একটা কথাই বলি, আমার সাথে যারা কাজ করে, কর্মী থেকে শুরু করে যারা আমাদের ডিজাইনার হিসেবে কাজ করছে বা আমার অফিসে যারা মেয়েরা কাজ করছে, সবাইকে একটা কথা বলি যে আমাদের জীবনে কিন্তু এরকম যুদ্ধ থাকবে। একটা মেয়ে হয়ে যেমন শ্বশুরবাড়ির অনেকের ঝামেলা থাকে, অনেকের থাকে না, অনেকের হাজব্যান্ডের তরফ থেকে ঝামেলা থাকে, অনেকের থাকে না। তারপরে এই যে বাচ্চা হওয়ার একটা বিষয় থেকে বাচ্চাকে টেক কেয়ার করবো কীভাবে। কিন্তু আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি আমার জায়গা থেকে যে আমার যদি একদম মনোবল থাকে যে না আমি প্রত্যেকটাকে ম্যানেজ করে কাজ করব, এবং এটা কিন্তু সম্ভব অনেকখানি। হ্যাঁ, অনেক জায়গায় আছে যে আমরা ঠিক উল্টোটা দেখতে পাই যে অনেক মেয়েরা আসলে ফ্যামিলি থেকে অ্যাবিউজড হচ্ছে, কিন্তু আমরা কিন্তু আসলে আমি বলবো যে আমি আমার জায়গা থেকে ওইভাবে হইনি। ছোটোবেলা আমার শ্বশুরবাড়ি থেকে অনেক সাপোর্ট ছিল, আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল, বাট বাচ্চা রাখার কোনো সাপোর্ট ছিল না। কিন্তু আমি কিন্তু তারপরে এই কাজ করে একটা করে ছোটোবেলা বাচ্চার ছোটোবেলাটা কি করেছি যে আমি কাজ করেছি যে আমার পাশে আমার টেবিলে বাচ্চাটা বড় হয়েছে, ওর বয়স 2 বছর বয়স, ওকে কিন্তু আমি আমার টেবিলে রেখে আমি কাজ করেছি। সবাই বলতো এই ডাস্টের ভিতরে এনে কাজ করাচ্ছে, কাজ করেছি। আমার ছোট ছেলেটা হলো, আমি আমার ছোট ছেলেটাকে 18 দিন বয়স থেকে, আমার ছোটটা সিজার বেবি ছিল, আমার একটু ছিল, সমস্যা হয়েছিল, কিন্তু আমি কি করতাম, ওকে কিন্তু আমার টেবিলের পাশে ওকে বসে, ও কিন্তু 2 বছর ওকে আমি ব্রেস্ট ফিড করিয়েছি। আমার আমেরিকাতে ফ্যাশন শো ছিল, আমি বাচ্চাকে নিয়ে গেছি, কেউ বিশ্বাস করতে পারে না যে আমাকে সবাই দেখলে ভাই আমি খুব নরম সরম একটা মেয়ে, আমি একা পথ চলতে পারি না, কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু এই সাহসটা দেখেছি। আমি সবাইকে বলি যে না, থেমে গেলে হবে না। আসলে আমি যেই কাজটা করতে চাই, পরিবারের সবাইকে বোঝাতে হবে যে আমি কাজটা আসলে চাই এবং আমার স্বপ্ন এটা, আমি এই জায়গায় পৌঁছাতে চাই, এবং আমি পাশাপাশি কিন্তু আমি ম্যানেজ করতে পারবো, সেটা কিন্তু বুঝতে দিতে হবে। আসলে অনেকে না এই কিছু আশেপাশ থেকে কথা শুনে এসে থেমে যায়, বা ভাবে কি অভিমান থেকে হোক বা ইমোশনালি হোক, সে বলবে যে আমি পারবো না, আমি এত হেডেক নিতে পারবো না, আমাকে বলেছে আমি এখন সংসার দেখবো, আমি কাজ করব না। সেই জায়গায় কি হলো, মেয়েটার কিন্তু স্বপ্ন কিন্তু ভিতরে রয়ে গেছে, সে কিন্তু আস্তে আস্তে পরে দেখা যায় কি মেয়েটা কিন্তু একটা সময় ডিপ্রেশনে চলে যায় যে আমি শুধু সংসারই করলাম। অনেক মেয়ে দেখেছি যে একটা এইজ এসে যখন বাচ্চারা একটু বড় হয়ে যায় তখন কিন্তু সে ডিপ্রেশনে ভোগে যে আমি তো এটা হতে চেয়েছিলাম, কিন্তু আমাকে বলেছিল, কিন্তু আমি কাজটা করতে পারিনি। সেটা এডুকেটেড একটা মেয়ের ক্ষেত্রেও হচ্ছে, যারা একদম এই যে প্রান্তিক লেভেলে যারা কাজ করছে, যারা ঘরের কাজ করছে, তাদেরকেও কিন্তু ওই জায়গায় কিন্তু অনেক চেঞ্জ হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা যারা মেয়েরা আছে, আমি বলবো যে পরিবারকে বোঝান যে আমি স্বপ্নটাকে তাদেরকে সুন্দর করে বোঝান, এবং আপনি তাদেরকে দেখিয়ে দেন যে আপনি হ্যাঁ, আপনি প্রফেশনালি এই কাজ করার সাথে সাথে পাশাপাশি আপনি সংসারও দেখতে পারেন, দুইটা কিন্তু সম্ভব। এটাকে হয় কি একটা মেয়েকেই ভাগ করে নিতে হবে যে আমি কিভাবে করতে চাই, আর কোনো জায়গায় ফাইট করতে হলে ফাইট করতে হবে। যদি আমি সুন্দর একটা জিনিসের জন্য ফাইট করি, আমরা বলবো যে এটাকে বলবো পজিটিভ ফাইট। হ্যাঁ, কোনো সন্দেহ নেই, অসাধারণ বলেছেন আপা, এবং আমি একমত আপনার সঙ্গে যে একটা মানুষের পরিচয় হচ্ছে তার কাজ। আপনি যদি মেয়েদের উদ্দেশ্যে কিছু বলেন। মেয়েদের উদ্দেশ্যে কি, আসলে আমার কাছে জেন্ডার বিষয়টাই মনে হয় যে ইট শুডন্ট বি আ প্রবলেম। এটা এই কারণে বলছি, আই এগ্রি উইথ ইউ, এই কারণে বলছি যে আপনি যতটা বোঝেন একটা গ্রামে বা একটা একদম মফস্বলে উপজেলায় যে মেয়েটা আছে, সে হয়তো অতটা লাইফটাকে দেখে না। যদিও বলছি যে হ্যাঁ, জেন্ডারটা ইস্যু না, বাট অনেস্টলি আমার এখনো এই আমার লাইফের স্টেজে এসেও কিন্তু আমাকে রেগুলারলি মেয়ে হিসেবেই অনেক কিছু ফেস করতে হয় অনেস্টলি এখন পর্যন্ত, প্রফেশনালি হোক বা আমার সোশ্যাল লাইফে হোক, ফ্যামিলি লাইফে হোক। তো জিনিসটাকে আসলে স্ট্রাগল তো থাকবেই, লাইফে ডিফিকাল্টিস থাকবে, সেটা ওভারকাম করার মধ্যে আসলে আমার মনে হয় যে লাইফটার সাকসেস বা কাজের
সবার লাইফে একটা উদ্দেশ্য থাকে, বা একটা শুধু তো এটা না যে আমি খেলাম ঘুমালাম বাচ্চা হলো বাচ্চা বড় করলাম, এটা তো আসলে সবার লাইফ হতে পারে না। নিশ্চয়ই সবার একটা স্বপ্ন থাকে বা একটা ইচ্ছা থাকে। তো সেই হিসেবে স্ট্রাগল তো থাকবে, সেটা ওভারকাম করলে আমার মনে হয় যে সেই জিনিসটাই আমাদের সবার উদ্দেশ্য থাকে। তো সেই জন্য একটু সাহস রাখাটা ইম্পর্টেন্ট। আর কষ্ট করলেই আসলে বলে না, কষ্ট ছাড়া তো আর কেষ্ট মিলে না, তো কষ্ট করতেই হবে। ব্যালেন্স করে চলাটা শিখতে হয়। কষ্ট ডিফিকাল্টি সবারই আছে, সব লেভেলেই আছে। যেরকম যারা প্রান্তিক লেভেলের ওদেরও যেরকম আছে, আমরা যারা কাজ করছি আমারও হয়তো স্ট্রাগলটা একটু ডিফারেন্ট, ওদের স্ট্রাগলটা ডিফারেন্ট। এক একজনের স্ট্রাগলিং ফেসটা এক এক রকম, এক এক পিরিয়ডে এক এক কিন্তু রকম। আমাদের দেশে মেয়েদের কিন্তু একটা স্ট্রাগল আছে, করতেই হয়, পারিবারিক ভাবে করতেই হয় যে কোনো এক্স্যাক্টলি। যেমন আমাদের প্রফেশনে কিন্তু জিনিসটা এরকম, আপনি বললেন না যে প্রেগনেন্ট অবস্থায় আপনি এরকম লাস্ট দিন পর্যন্ত কাজ করেছেন। আমরাও দেখছি, আমাদের তো একটা বড় বিষয় হচ্ছে মেডিকেলে অনেক পরীক্ষা দিতে হয়, বা অনেক অনেক কষ্টের বিষয় কিন্তু এই পরীক্ষাগুলো, অনেক রাত না ঘুমিয়ে পড়াশোনা করা। এরকম প্রেগনেন্ট অবস্থায় আমার ফ্রেন্ড ও পরীক্ষা দেওয়ার 2 দিন পর বাচ্চা ডেলিভারি হয়েছে। তো এই কষ্টগুলো তো করছে, এই সাকসেসগুলো কিন্তু কষ্টগুলো থেকে আসে। সবাই তো শুধু আসলে সাকসেসটা দেখে মানুষকে জাজ করার ট্রাই করে, কিন্তু তার পিছনের স্টোরিগুলো জানলে হয় কি মানুষ বুঝে যে সবারই স্ট্রাগলটা থাকে। যারা সে স্ট্রাগলটাকে একসেপ্ট করে নিয়েছে, সেটার জন্য কাজ করেছে, আলটিমেটলি তারাই সাকসেসফুল হয়েছে। অনেক ধন্যবাদ আজকে স্টুডিওতে এসে আমাদেরকে সমৃদ্ধ করার জন্য, এবং ইনশাল্লাহ আগামীতেও এরকম আরও সুন্দর সুন্দর আলোচনা আপনাদের সাথে হবে। অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আপনারা শুনলেন দুজনের কথা, একজন ডক্টর কাম মডেল এবং আরেকজন ডিজাইনার কাম উদ্যোক্তা। দুজনই যার যার জায়গায় ভীষণভাবে ভালো কাজ করছেন, খুবই প্রফেশনালি দুজনই খুবই এগিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। এবং আপনারা তাদের গল্প শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এখান থেকে কোন কোন জিনিসগুলো আপনারা গ্রহণ করবেন। বিশেষ করে মেয়েদের জন্য ওনারা অনেক কথা বললেন, যেহেতু ওনারাও সেইভাবে জীবনটাকে দেখেছেন খুব কাছে থেকে, সেইভাবে ও নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে সেই জিনিসগুলো শেয়ার করে যাচ্ছেন। আগামী পর্বে আবার নতুন কোনো অতিথি নিয়ে নিশ্চয়ই আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, আর নিজের বলার মতো একটা গল্প তৈরি করুন। এটাই হচ্ছে আমার সবচেয়ে বেশি চাওয়া আপনাদের সবার কাছে। অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।